আমার তো মনে হয় যে এমন কোনো জায়গা নেই মানে যেখানে সে রাজতন্ত্র হোক, গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, যা কিছু হোক, পলিটিক্যাল পার্টি বিশেষ করে, তারা কেউ চুরি করেন না, টাকা খান না, যে দলের যে কোনো, হ্যাঁ কিছু কিছু লোক ভালোই থাকেন, কিন্তু টাকা খান না, পলিটিক্সে আছেন, এরকম নেই, সারা পৃথিবী জুড়েই নেই। আর দ্বিতীয় হলো যে সেই একটা কথা শুনেছিলাম না, যে বৈষ্ণব পদাবলিকার বিদ্যাপতি, তিনি অদ্ভুত একটা গল্প লিখেছিলেন। সে গল্পটা তো পুরো বলেছে এবং অনেক আগে বলেছে, কিন্তু সে গল্পের সারমর্ম এই যে একজন চোরকে রাজা মানে চুরির অপরাধে শুলে চড়াবেন বলে ঠিক করেছেন। তো চোরের ভীষণ বুদ্ধি, সে নানানভাবে বললো যে না না আপনি আগে আমাকে একটু সময় দিন, তারপরে মানে কী হয়েছিল গল্পটা আমি পুরো বলছি না, কিন্তু সেখানে এইটা প্রশ্ন এলো যে চোর সবাইকেই প্রায় মানে চোর প্রমাণ করে ছাড়লো, ইভেন রাজাকেও। এবং মন্ত্রীদের কথা যখন উঠল যে তাহলে মন্ত্রীরা কীরকম, সেখানে বলছেন যে মন্ত্রীরা উত্তর দিচ্ছেন, ঘটনা একটা ঘটেছিল সেইটার উপরে এই কথাগুলো হচ্ছে, মন্ত্রীরা যে উত্তরটা দিচ্ছেন সেটা খুব আমার কাছে দারুণ লাগে। তারা বলছেন বয়ং রাজোপজীবিন, আমরা রাজার উপরেই জীবিকা নির্বাহ করি, কথম অস্তেইনো ভবাম, স্তেই মানে চোর, অস্তেই মানে অচোর, আমরা রাজার উপরে জীবিকা নির্বাহ করি, সেখানে আমরা কি করে চোর না হয়ে থাকি? এটা তো হয় না। এমনকি রাষ্ট্রের যিনি মহাধ্যক্ষ অর্থাৎ ধর্মাধিকরণের জজ সাহেব, তিনি বলছেন আমিও তো খুব ছোটবেলায় মায়ের রাখা মিষ্টি চুরি করে খেয়েছি। তখন চোর লাস্টে বলছে ইয়ং সর্বে পিচৌরা কথম অহম একো দণ্ডনীয় সিহাম, আমি কেন একা শুধু দণ্ডনীয় হব, আপনারা সকলেই যেখানে চোর। তাহলে এতটাই হাসি হিসেবেই কিন্তু স্বয়ং বিদ্যাপতি এটা গ্রহণ করেছেন। কাজে সেই জায়গা থেকে আরম্ভ করি অন্য কথা। আজকে একটা অদ্ভুত ব্যাপার নিয়ে কথা বলছি, কিন্তু কথাটা বললাম মনে হয় সঙ্গত, কেননা আমি দেখেছি যে চুরি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বলো, গণতন্ত্র বলো, সমাজতন্ত্র বলো, কিংবা রাজতন্ত্র বলো, সর্বত্র এবং সর্বকালে চুরিটা একটা অত্যন্ত শাশ্বত ব্যাপার, চিরকাল হয়ে আসছে। এবং সমস্যাটা এই জায়গায় যে রাজতন্ত্র এই নামটা শুনলে আমাদের খুব খারাপ লাগে, এবং গণতন্ত্র নামটা শুনলে আমাদের খুব গণ একটা ব্যাপার মনে হয় বটে। কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে রাজতন্ত্র এবং গণতন্ত্রের যে চলমানতা, তার মধ্যে কোনো তফাৎ দেখিনি। হ্যাঁ, একজন হয়তো একেবারেই সিলেক্টেড হচ্ছেন রাজা, তাও সিলেকশন যে হতো সেকালে রাজার, সেটা যে তার মধ্যে যে কত কিছু ছিল সেটা কোনোদিন যদি পারি বলবো। কিন্তু একজন অধিকাংশের ভোটে জেতা যারা নেতা হন এবং পরবর্তীকালে মন্ত্রী হন, তাদের সঙ্গে রাজার কোনো তফাৎ আছে বলে আমি মনে করি না। দেখুন, গ্রিক দেশে একটা বড় সুবিধে ছিল, ওদের যে শব্দটা যার থেকে পলিটিক্স আসছে সেটা ছিল পোলিস, POLIS। সেটার মানে কিন্তু দ্য স্মল সিটি স্টেটস, এবং এর থেকে যে পলিটিকা গ্রিক ভাষায়, সেই যে পলিটিকা, সেটা কিন্তু
মানে অ্যাফেয়ার্স অফ স্টেট, তার সঙ্গে কিন্তু রাজার সম্পর্ক নেই, এটা খেয়াল করে দেখুন। কিন্তু আমাদের এখানে জিনিসটা গণতন্ত্র, কিন্তু পলিটিক্সের মানে হচ্ছে রাজনীতি। এই শব্দটাকে কিন্তু গণনীতি করতে পারেননি। গণনীতি শব্দটা আমাদের দেশে এটা স্পেশাল, যে শব্দটা রাজতন্ত্র, তার যে রাজাটা থেকে গেলেন, রাজনীতিটা থেকে গেল, কিন্তু পলিটিক্সের মানে কিন্তু রাজনীতি নয়, এটা মাথায় রাখা দরকার। আর পলিটিক্স যদি রাজনীতি হয়ও, সেটা কিন্তু একেবারেই মানে গভর্নেন্স অফ স্টেট এবং অ্যাডমিনিস্ট্রেশন অফ স্টেট, এইটা নিয়েই কিন্তু, এই জিনিসটাই তার মধ্যে বেশি আছে। কিন্তু সেটা যদি অন্য দেশেও এটা হয়, যে গণতন্ত্র, তারা বেশ একটা পলিটিক্স করছে এবং সেটা পলিটিক্সের জায়গাটা বেশ একটা স্টেটের কথাই ভাবছে। আমেরিকান ইলেকশনের কথা ধরুন, সেখানে প্রত্যেকটা যে প্রদেশ, সেই সব জায়গা থেকেও জিতে আসতে হয় প্রেসিডেন্টকে। কিন্তু ওয়ান্স হি ইজ দ্য প্রেসিডেন্ট, আপনি ট্রাম্পকে দেখুন, তার সঙ্গে কি রাজার কোনো তফাৎ আছে? এই বলছেন আমি এই করব, এই বলছেন আমি এই করব না। কাজেই এই যে তফাৎগুলো না থাকা, এটা রাজকীয় বলে মনে হয় আমার। ফলত গণতন্ত্রে যারাই আছেন, যারা অধিকাংশ মূর্খের ভোটে জিতে আসেন, তারাও কিন্তু প্রথমে নেতা থাকেন, তারপর সেখান থেকে মন্ত্রী, তারপর সেখান থেকে একেবারে ইজ ইকুয়াল টু আ কিং, এই অবস্থাটা থাকে। এবং সেটা এইরকম দাঁড়ায় যে মাই রাইট দের ইজ নান টু ডিসপিউট, এই অবস্থা দাঁড়িয়ে যায়। তার নিজের ক্ষেত্রে, নিজের ছোট্ট জায়গায় সব সময়, আর বড় জায়গায় যখন আসেন তখন তার থেকেও বড় তিনি রাজার মতোই ব্যবহার করেন। ঠিক এই জায়গা থেকে আমি বলি যে রাজতন্ত্রের যে চুরি, যেমন রাজনীতি শব্দটা রয়ে গেল, আমাদের রাজনীতির মধ্যে রাজতন্ত্রের সেই চিরকালীন যে চুরি ব্যাপারটা, সেটা কিন্তু শাশ্বতভাবে রয়ে গেল। লক্ষণীয় যে মনুসংহিতার মতো লোক, তারা কিন্তু, মনুর মতো লোক বলা উচিত, তার মতো লোকও কিন্তু সবসময় যখন মন্ত্রী নিয়োগ করছেন রাজা, বলছেন যে পরীক্ষিতান শুচিন, এমন মন্ত্রী তিনি নেবেন যারা পরীক্ষিত। তারা তো অধিকাংশের ভোটে নির্বাচিত হতেন না, রাজার দ্বারা সিলেক্টেড হতেন গুণ বুঝে। এবং এই যে পরীক্ষিতান, অর্থাৎ অত্যন্ত সুপরীক্ষিত, যে রাজার মন্ত্রী হওয়ার উপযুক্ত কিনা, যিনি রাজার প্রতি যার লয়্যালটি থাকবে, এইখানে পরীক্ষিতের প্রশ্ন। পরীক্ষিত মানে কিন্তু এখানে অন্য কিছু নয়। কিন্তু তারপরে আর একটা শব্দ হলো শুচিন, অত্যন্ত শুচি, অর্থাৎ অর্থ এবং মানসিক দিক থেকে তিনি শুচি হবেন। আরও লক্ষণীয়, কৌটিল্য যখন, মনুসংহিতা যখন মন্ত্রীদের কথা বলছেন, বিভিন্ন কোথায় কোথায় মন্ত্রী কিভাবে লাগাবেন, সেখানে অন্য মন্ত্রীরা যে যেখানে থাক খুব একটা আপত্তি করছেন না, কিন্তু বলছেন শুচিন আকর কর্মান্তে। আকর মানে হচ্ছে সোনার খনি, রূপোর খনি ইত্যাদি জায়গা। এখানে তো টাকা পয়সা মারার প্রশ্ন থাকবে কি? একদম সর্ষের মতো সোনার এক একটু নিয়ে নিলেই, রূপোর এক একটু নিয়ে নিলেই তো যেটা হবে, তো সেখানে সূচি লোক না থাকলে মহা সমস্যা। এটা মনুসংহিতার মত। এবং কর্মান্ত মানে কিন্তু সাধারণভাবে কারখানা, কিন্তু ধানের ক্ষেত, পাটের ক্ষেত, এসব জায়গাতেও তো বেশ ভালো রকম চুরি হতে পারে। কাজেই এগুলো কর্মান্তের মধ্যে পড়বে, শাস্ত্রকারেরা জানতেন।
যে ধান পাট কিংবা অন্যান্য শস্যের ফলন, যেটার 1/6 রাজাকে দিতে হতো, সেখানে এই ফলন কম দেখিয়ে রাজকর্মচারীরা যথেষ্ট পরিমাণ চুরি করতে পারতেন তখনকার দিনের যেভাবে চলতো। এখন এই জায়গায় মহাভারতও এই চুরির কথা নানান জায়গায় বলেছে। আমি মহাভারত থেকে অন্যান্য জায়গাগুলো ধরতেই পারবো না, কিন্তু রাজশাসনে অত্যন্ত অভিজ্ঞ লোক হিসেবে যারা অর্থশাস্ত্রকার ছিলেন মহাভারতে, তারা বুঝেছেন যে বিভাগে বিভাগে বিভিন্ন রাজকীয় বিভাগ যেগুলো থাকে সেগুলোতে পুকুর চুরি হতে পারে। এবং বেশিরভাগটাই সেখানে কিন্তু রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে, এবং চুরি বন্ধ করার জন্য প্রত্যেক বিভাগের কোন কোন জায়গা থেকে কত আয় ধরা আছে, নগরের এবং গ্রামের আয় ব্যয়ের যে হিসেব কি, কে কে সেখানে কাজে লেগেছে, কি কি ভেজাল মেশানো হতে পারে, এমনকি দাঁড়িপাল্লা, বাটখারা, জমি জরিপের দড়ি, খেয়াঘাটের নৌকো পর্যন্ত কিন্তু বাদ যায়নি এই সব জায়গা থেকে। এবং মহাভারতে যতখানি আছে, কৌটিল্যে তার ডিটেইলস অনেক অনেক বেশি, এবং তারা জানতেন যে প্রত্যেকটি চুরি করার যে চ্যানেল সেগুলো বন্ধ করতে হবে কিভাবে, তার সম্বন্ধে নির্দেশ কিন্তু দেওয়া হচ্ছে। এখন আয় ব্যয়ের হিসেবে সবসময় যেটা বলছেন এনারা, মহাভারত তো বলবেনই, যে সব যেন মানে জিজ্ঞাসা করা হচ্ছে রাজাকে মহাভারতে, যে আয় ব্যয়ের শেষে যে আয় ব্যয় দুটোর শেষে যে উদ্বৃত্ত অর্থ, সেটা খাতায় লেখা থাকে কিনা, এটা জিজ্ঞাসা করা হচ্ছে রাজাকে। এবং সব বিভাগে যেসব লোক নিযুক্ত থাকবে, তারা বলছেন তারা যেন ব্রাহ্মণ, কৌটিল্যের মতো তাই, যে কিংবা রাজার আত্মীয় না হন। বিভাগীয় যে প্রধান থাকবেন যিনি, তিনি যেন ব্রাহ্মণ না হন এবং রাজার আত্মীয় না হন। কেন? ব্রাহ্মণকে শাস্তি দেওয়া যেত না। হ্যাঁ, এখন এই হিসেবে যদি গরমিল হয়, তাহলে শাস্তির সময় এই ব্রাহ্মণ বলে যাতে পার না পায়, কিংবা রাজার আত্মীয় বলে যদি পার না পায়, যাতে পার না পায়, সেই জন্যে এদেরকে মাথায় রাখতেই না করেছেন অর্থশাস্ত্রকার। এখন একটা কথা বলি, যে কৌটিল্যের সময় ফিনান্সিয়াল যে ইয়ার, সেটা শেষ হতো আষাঢ় মাসের পূর্ণিমায়। ওই দিন সমস্ত হিসাবের খাতা সিল করে আয় ব্যয়ের যে উদ্বৃত্ত টাকা নিয়ে এসে জমা দিতে হতো, সেটা জমা দিতে হতো মহাগাণনিকের কাছে। ওই দিনটা আষাঢ় মাসের পূর্ণিমার দিন সিল করে। এবং এই জমা দেওয়ার আগে যারা ভারপ্রাপ্ত অফিসার থাকতেন, তারা নিজেদের মধ্যে আলাপ পর্যন্ত করতে পারতেন না, অন্তত অর্থশাস্ত্রকার তাই বলছেন। তার মানে কি, এত বারণ করছেন মানে চুরি হওয়ার সম্ভাবনা সেখানে থাকে, এবং দল পাকিয়ে চুরি করার ব্যাপার থাকে, যে বললে ও বলবে না। এবং এই যে বিভাগীয় প্রধান যারা এই হিসেবটা দেবেন আষাঢ় মাসের পূর্ণিমার দিন মহাগাণনিকের কাছে, তাদের প্রত্যেকের পিছনে চর লাগানো থাকতো, গুপ্তচর, স্পাইস। কৌটিল্যের স্পিয়নেজ সিস্টেম সাংঘাতিক, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। এবং যারা হিসেব লিখতেন, তারা যে শুধু প্রতিদিনের হিসেব রাখতেন তা কৌটিল্যের মতে চলবে না। তাতে হিসেব রাখার অনেকগুলো কায়দা ছিল কৌটিল্যের কাছে, যাতে করে সঠিকভাবে ধরা পড়তেই হবে। তিনি প্রতিদিনের হিসেব যেমন রাখতে হবে, প্রতি 5 দিনের হিসেব রাখতে হবে, প্রত্যেক পক্ষকাল মানে 15 দিনের হিসেব রাখতে হবে, মানে ওই 5 দিন যোগ করে করে 15 দিনেরটায় মেলাতে হবে। তাহলে কি হয়, এতগুলো অঙ্ক মেলানোর সময় যদি একটা ভুল হয়, তার ঘাড়ে কিন্তু দায় চেপে যাবে। পক্ষকাল
তারপর 4 মাসের হিসেব, পক্ষ হলেই তো 2 মাস, 1 মাস হয়ে যাবে 2 পক্ষ যদি নেয়, ফলে মাসের কথা বললেনই না। তারপর বললেন 4 মাসের। ঠিক এখন যেমন কোয়ার্টারলি ইনকাম ট্যাক্সের কথাটা বুঝতে পারছেন, তিনি 4 মাসের হিসেব দিতে বলছেন, তারপরে 1 বছরের আলাদা আলাদা হিসেব। এই হচ্ছে অর্থশাস্ত্রকারের মত। ছোট ছোট কর্মচারী, করণিক যদি এই হিসেব ঠিক মতো না লেখে এবং যেভাবে লিখতে বলা হয়েছে সেভাবে যদি না লেখে, তাহলে আয় ব্যয়ের হিসেব যদি কোনো রকমভাবে অন্যরকম করে দেখায়, কৌটিল্য বলছেন অন্যথা বাপি বিকল্পয়ত, তবে তার শাস্তি অবশ্যম্ভাবী। এবং অর্থশাস্ত্রকার জানেন যে করণিকের হাতে চুরিটা কিভাবে হয়। সেই জন্য তিনি হিসেব লেখার সময় কোনো ক্রমহীনতা পছন্দ করেন না। এগুলো পর পর আসতে হবে, ক্রম থাকতে হবে। অর্থাৎ একেবারে প্রত্যেকটা ইনভেন্টরি যাকে বলে, একেবারে প্রত্যেকটা পর 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 থাকতে হবে। সকালবেলায় যেটা হয়েছে সেটা বিকেলবেলায় লেখা যাবে না, বিকেলবেলার অপরাহ্নে যেটা আদায় হয়েছে সেটা আগে সকালবেলায় লিখে ফেলা যাবে না, পর পর লিখতে হবে। এবং কৌটিল্যের সময় উদ্বৃত্ত অর্থ মানেই তার ঘায়ে, কিংবা সেটা খাতায় এন্ট্রি করা হলো না মানেই সেটা চুরির দায়। এই এত যে মেটিকুলাস হইতে হিসেব রাখার চেষ্টা হচ্ছে, তার মানে চুরি হতো। চুরি আটকানোর এতটা চেষ্টা মানেই চুরি হতো, এটা বুঝতে হবে। এই যে ট্যাক্স ব্যাপারটা, এই ট্যাক্সের ব্যাপারে অর্থশাস্ত্রকারের যে নজর ছিল, এমন তো অনেক বলেন চন্দ্রগুপ্ত মৌর্যর আমলে এতই বেশি ট্যাক্সের ছিল, কিন্তু এটা যারা বলেন তারা একটু ভুলই বলেন। কিন্তু এটা ঘটনা যে অলমোস্ট নাথিং, এমন কিছুই ছিল না প্রায়, মানে হুইচ হ্যাজ গন আনট্যাক্সড, এরকম হয়নি। মানে সব কিছুর পেছনেই যেন একটা ট্যাক্স ছিল, সেইটাকেই হয়তো খুব বাড়াবাড়ি বলেছেন অন্যরকে। কিন্তু কৌটিল্য সবসময় বলেছেন যে ট্যাক্স জিনিসটা এমন হওয়ার দরকার যেটা যেটা গোবৎস যেরকমভাবে গরুর দুধ খায় অথচ মায়ের লাগে না, গোমাতার লাগে না, যেভাবে একটি মধুকর, একটা মৌমাছি যেভাবে ফুলের মধু খায়, ফুলের কষ্ট হয় না অথচ মধুটা তুলে নেয়, এইভাবে ট্যাক্স তুলতে বলেছেন। কিন্তু এরা কখনো ট্যাক্স মানে একটা জনগণের উপরে চাপানো একটা ব্যাপার, এটা কখনো করেননি। কিন্তু ওদের নজরটা ছিল এইরকম যে এমন অফিসারের সন্ধান কিন্তু তারা পেয়েছেন যিনি একটা পুরো ফিনান্সিয়াল ইয়ারের সুযোগ নিয়ে করের টাকা সুদে খাটিয়েছেন। অর্থাৎ বলছেন কোষ দ্রব্যানাং বৃদ্ধি প্রয়োগ। আপনারা বৃদ্ধি কথাটা একটু এখনো খেয়াল করতে পারবেন যারা চক্রবৃদ্ধি নামে এই শব্দটা জানেন। এই চক্রবৃদ্ধি, যেটা ওই যেভাবে মানে সুদের পরিমাণটা যেভাবে বাড়ে আর কি, সেটার একটা নাম চক্রবৃদ্ধি। সেই চক্রবৃদ্ধি হারের ক্ষেত্রে আপনারা বৃদ্ধি শব্দটা পাচ্ছেন। হ্যাঁ, যে কোষ দ্রব্যানাম, এই যে একটা ফিনান্সিয়াল ইয়ার তার সুদের টাকাটা সুদে খাটাচ্ছেন, এবং টাকা খাটাও সেই অফিসারকে কৌটিল্যের কাছে যখন তিনি পড়ছেন না, তিনি বলেছেন তার দ্বিগুণ আদায় করে ছাড়তে হবে, এই কাজটা যে করবে এমন যদি কেউ করে। আবার কর আদায়ের সময় হয়ে গেছে অথচ অফিসার করদাতার কাছ থেকে কর সংগ্রহ না করে ঘুষ খেয়ে যাচ্ছেন এবং ট্যাক্সেবল নয় বলে সার্টিফিকেট দিচ্ছেন। এই অবস্থায় সেই অপরাধী অফিসার কিন্তু রাজকোষের ক্ষতি করছেন বলে তার 5 গুণ দণ্ড বর্তাবে
যেটা ক্ষতি হলো তার উপরে। আর বিভাগীয় যিনি কর্মাধ্যক্ষ, পুলিশ, করণী, কাউকে তিনি সন্দেহের আওতা থেকে বাদ দিচ্ছেন না। মহাভারতে পুলিশকেও পুলিশের ব্যাপারেও খুব সাবধান থাকতে বলেছেন। তার দেখুন, মহাভারতের পুলিশকে বলা হতো রাজপুরুষ। এমনকি পুরুষ শব্দটা প্রাকৃতে প্রায় পুলিশ হয়ে গেছে মৃচ্ছকটিকে। আমরা যেরকম পুলিশ বলছি, অলমোস্ট পুলিশই হয়ে গেছে প্রাকৃত ভাষায় এই মৃচ্ছকটিকে খেয়াল করলে দেখতে পাবেন। এখন এই যে ব্যাপারটা যে পুলিশ, তাকে তাহলে দেখুন, আজকে আমরা অনেকেই বলি যে পুলিশ মানেই টাকা চুরি করছি, অমুক করছি, তমুক করছি, কিন্তু এই যে পুলিশের দিকে ইঙ্গিত করছেন পুরো, এবং বলা হচ্ছেন, রাজাকে বলছেন তিনি যে দেখুন, রাজপুরুষদের হাত থেকে যে চোর ঘুষ দিয়ে যাতে কেউ বেরিয়ে না যেতে পারে, কচিন্ন মুচ্যতে স্তেন দ্রব্যলোভাত নরর সভ। কোন স্তেন হচ্ছে চোর, যাতে দ্রব্যলোভ, তার কাছ থেকে কিছু ঘুষ খেয়ে তার হাত থেকে বেরিয়ে গেল। আমাদের তো প্রিজন ভ্যান থেকেও বেরিয়ে যায়, সেসব জায়গা হলে প্রিজন ভ্যান থেকে পালিয়েছে, কি করে পালালো, অমুক করে পালালো, সেটার মধ্যে কতটা নাটক আছে, এবং সেই নাটকটা পুলিশরা কতখানি সহ্য করেছেন, অথবা তাদেরই প্ল্যান কিনা, এ সম্বন্ধে সন্দেহ কিন্তু তৎকালীন দিনেও ছিল, এখনো আছে। হ্যাঁ, এবং এরকম হয়েছে যে মহাভারতের কালের যে পুলিশরা এ কথা কিভাবে মেনশন করছে দেখুন, যে ওপরওয়ালাদের চাপ তো থাকে পুলিশের ওপরে, তার ওপরওয়ালাদের চাপ থাকে। সেখানে চাপ সহ্য করতে না পেরে যে চুরি করেনি তার উপরে মিথ্যে কেস দিয়ে দিল এবং কর্মকুশলতা প্রমাণ করার চেষ্টা করে। এটা আমাদের মাঝে মাঝেই দেখবেন ট্রাফিক সপ্তাহে এটা খুব হয়। হ্যাঁ, ভীষণ কর্মকুশলতা, পুলিশের কর্মকুশলতা দেখা যায়, এবং লক্ষণীয়ভাবে দেখা যাবে যে তাকে কিন্তু একটা টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে যে এই সপ্তাহে 100টা কেস প্রত্যেক পুলিশকে দিতে হবে। তাতে কি দাঁড়ায়? মিথ্যে কেস সাজিয়ে দিচ্ছে এবং অল্প অপরাধে গুরুদণ্ড দিয়ে দিচ্ছেন, পয়সা আদায় করে রসিদ দিচ্ছেন, কিন্তু তাতে কেস হচ্ছে, কেসটা কিন্তু লাগিয়ে দিচ্ছেন। এবং মহাভারতের ধারণা যে নিরপরাধ লোক যদি চুরির দায়ে অভিযুক্ত হয়, তাহলে যে সামাজিক মান মর্যাদা এবং উটকো ঝুট ঝামেলা এগুলো এড়ানোর জন্যেই তিনি আরো বেশি করে ঘুষ দেন। কি ধরেছেন, যাতে করে লোকে এই যে ঘুষ খেয়েছেন উনি একটা ঢেঁড়া পিটিয়ে দেওয়া হলো, যে এইরকম ধরনের উনি তারপরে টাকা দিয়ে হলো, কিন্তু যাতে করে এই জিনিসগুলো না হয়। ধরা পড়লেই তো একটা তার নাম খারাপ হয়ে যাচ্ছে, ফলত তিনি আরো বেশি ঘুষ দিতে চান যাতে করে পাবলিকলি সেটা না আসে। কিন্তু এই যে অন্য লোককে কেসে জড়িয়ে দেওয়া, হ্যাঁ, এবং সে বাঁচবে কিভাবে? পুলিশ আরো ঘুষ নেবে, আরো ঘুষ নেবে, এই যে ঘুষের আশা, অধিক ধন লোভাত। পুলিশও কিন্তু ভালো লোককে কেস দিতে পারে, আজকে যাকে বলে কেস খাওয়াচ্ছে। সেখানে ওই গাঁজা থেকে আরম্ভ করে, গাঁজা কেস থেকে আপনি জানেন সবাই যে কিভাবে কেস দেওয়া হয়, সেটা পুলিশের তরফ থেকে এই ধরনের উদ্যোগ কিন্তু সাংঘাতিক বলে মনে করেছেন কিন্তু মহাভারতের লেখক। তিনি বিভিন্নভাবে এই জিনিসগুলো বন্ধ করতে বলেছেন, এবং রাজাকে বলা হচ্ছে, তোমার দেশে ঘুষের লোভে মূর্খ রাজপুরুষেরা ভালো লোককে মেরে টেরে ফেলে না তো? অদৃষ্ট শাস্ত্র কুশলৈর নলোভাত বদ্ধতে সূচি। আপনারা মাঝে মাঝে শুনবেন যে অমুক শিল্পপতি অমুক জায়গায় মার্ডার হয়ে গেছেন, অমুক জায়গায় অমুকে বেশ বড় লোক তিনি মার্ডার হয়ে গেছেন। কেমন করে হয়? এগুলো খেয়াল করতে বলেছেন। মহাভারতকার কিন্তু কাস্টমস, অর্থাৎ বিশেষ করে যারা বাইরে থেকে বিদেশিরা এসে বিক্রি করছে,
তাদের দিকেও খেয়াল করে বলছেন যে তোমার রাজ্যে দূর দূর থেকে যে সমস্ত বণিক পণ্যের উপরে মানে বণিক আসে, পণ্য বিক্রি করে লাভ করার জন্য আসে, হ্যাঁ, সেই সব বণিকের বিক্রেয় যে পণ্য, সেই পণ্যের ওপর রাজপুরুষেরা একটা নির্ধারিত হারে শুল্ক ঠিক রাখে তো, নাকি ওপর নিচ করে মাঝে মাঝে? ওপর নিচ করা মানেই সেখানে কিন্তু মহাভারতকারের সন্দেহ আছে। হ্যাঁ, তোমার রাজ্যে বিদেশি ব্যবসায়ীরা ভালো ব্যবহার পায় তো? তাদের পণ্য বিক্রির ব্যাপারে কোনো ছলনা সহ্য করতে হয় না তো? আপনি দেখবেন যারা যারা অন্য ধরনের ছোট্ট ছোট্ট শিল্পপতি যারা এখানে ব্যবসা, কোনো গ্রামের দিকে ব্যবসা বিস্তার করতে যাবেন, রাজনৈতিক মদত যদি তার উপরে না থাকে, খাওয়ার মাত্রাটা এখন তো মুশকিল হয়ে গেছে কি, যে গণতন্ত্র যেহেতু, সেটার একটা বড় সমস্যা হলো যে সেখানে সরকারে যারা নিযুক্ত তারাও যেমন টাকা খেতে পারে, আবার দলের লোকেরাও টাকা খেতে পারে। দলও কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেশন, একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন, রাজনৈতিক দল। কাজে এই যে ব্যাপারটা, উপানয়ন্তি পণ্যানি উপধাভীর অবঞ্চিত, তারা এই যে নানান রকম ছলনা, তার থেকে তারা রেহাই পায় তো? বিদেশিরা এসে যখন এখানে উৎপাদন করে বিক্রির জন্যে, এটা হয় না তো? অর্থশাস্ত্রকারী যিনি, তিনি বলছেন যে রাজকর্মচারীরা অন্তত 40 রকমভাবে চুরি করতে পারেন, আত্মসাৎ করতে পারেন, এবং তার মধ্যে সাধারণ কায়দাগুলি হলো যে টাকা আগে আদায় হয়েছে কিন্তু পরে খাতায় এন্ট্রি করা হয়েছে, কৌটিল্য, এবং এই মাঝখানের যে সময়টা, সেই টাকাটা রাজকর্মচারীদের ভোগে লাগে বলেই এই আগে টাকা আদায় হয়েছে পরে এন্ট্রি হচ্ছে, এটা চলবে না, না করছেন। ঘুষ খেয়ে এটা কর ফাঁকিতে সাহায্য করে। যারা কর মুক্ত, দেয়ার আর সো মেনি, যাদের ট্যাক্স দিতে হতো না, ব্রাহ্মণরা ছিলেন অনেকে, পুরোহিত ছিলেন, যারা অন্য চাকরি করতেন না, তারা অনেকেই করমুক্ত, এবং করমুক্ত জমি পর্যন্ত তারা ভোগ করতেন। তাদের কাছ থেকে কর আদায় করা, এটা ভাববেন না যে সেই সব ব্রাহ্মণ যারা আজকাল যেরকম পুরোহিত দেখেন এরকম না, তাদের বিদ্যাবত্তা আপনি কল্পনাও করতে পারছেন না। তো এই যে করমুক্ত, তাদের কাছ থেকে কর আদায় করছেন, সবাই তো আর বিখ্যাত হন না, অনেকেই আছে তারা বিখ্যাত নন, কিন্তু নিজেরাই লেখাপড়া করেন, নিজেরাই থাকেন, নিজেরাই পৌরোহিত্য করেন সামান্য। এখন তাদের কাছ থেকে কর আদায় করলো, অথচ তাদের দেখানো হলো তারা করমুক্ত আছেন। এটা একটা জায়গা, একটা চ্যানেল যেখানে পুরোটাই লাভ করতে পারেন রাজকর্মচারী। আমি জানি না এখন এইরকম ব্যবস্থা আছে কিনা, কারণ রাজা জানেন যে করমুক্ত তাকে হিসেবের মধ্যেই আনা হবে না। তখন ছিল এইরকম ব্যাপারটা, বেশি কর আদায় করে কম লিখে রাখা, এটা হবে। যেমন ধরুন চাল গম যা পাবার কথা, হ্যাঁ, সেখানে রাজকর্মী সেখানে বললেন যে আমরা এর কাছ থেকে চাল গম পাইনি, এখান থেকে আমরা জোয়ার পেয়েছি, জোয়ারের দাম কম, কিন্তু এই জোয়ার পেয়েছি কমটা রাখলো, কিন্তু পেয়েছেন চাল গম, এইটা ধরে নিয়ে কিন্তু টাকাটা মাঝখানে চাল গমের টাকাটা কিন্তু তিনি নিয়ে নিচ্ছেন। এটা হচ্ছে ব্যাপার। কিংবা চাল গমটাই, তখনকার দিনে তো ওরম ছিল না, চাল গমই দিতে হতো, সেই চাল গমটা সরিয়ে ফেলছে। এটাও তো চুরি। তাদের সংসারটা ভালো চলতো, এই সংবৎসরের খাবার দাবারের কোনো চিন্তা ছিল না। রাজকোষ থেকে একজন 50 টাকা দেওয়া হয়েছে একজনকে ধরা যায়, কিন্তু খাতায় লিখে রাখা হলো 100 টাকা, চুরির মধ্যে পড়বে। কখনো বা এইগুলো হতো বলেই এগুলো লিখছেন, কখনো বা রানীমা রাজপুত্ররা তাদের জামা কাপড় বানানো হয়েছে, কেনা হয়েছে, মূল্য দেওয়া হয়েছে, কিন্তু রাজবাড়ির জাবদা খাতায় লেখা হলো দাম দেওয়া হয়নি। অনেক দিন পরে যখন 1 বছরের পরে যখন হিসেব হচ্ছে, তখন দাম দেওয়া হয়নি, উঠে গেল, অথচ দামটা তিনি পেয়েছেন। আর একটা জায়গা ছিল যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, তারা যদি
কোনো মন্দির বানাচ্ছে, কোনো রাজবাড়ি বানাচ্ছে, সেখানে যত লোক লাগাচ্ছেন তার থেকে সংখ্যা অনেক বেশি দেখাচ্ছে। আর এই জিনিসটা গণতন্ত্রে যে কত সুন্দরভাবে করা যায়, তাতে দেখবেন যে বাড়ি আপনি যদি প্রমোটারকে দিয়ে বানান, হ্যাঁ, সেটা যে দাম হবে সেই বাড়ি, এটা নিশ্চয়ই সরকারের খাতে যে বাড়িগুলো তৈরি হয় সেগুলোর কথা বলা হচ্ছে না, হ্যাঁ, কিন্তু যে বাড়ি এমন হচ্ছে যে এই বাড়িটা বানানো হচ্ছে সরকারের জন্য, সেখানে এমনকি কলেজ, ইউনিভার্সিটি, এসব জায়গায় যে টাকাটা লাগে সেই টাকা অবধারিতভাবে লাগে না। যা হিসেব দেবে তার থেকে অনেক টাকা কমে ওই বাড়ি বানানো যায়। এটা এখন তো র্যাম্প্যান্ট, তাহলে তখনকার দিনেও হতো। যেটা বলা হচ্ছে না, একজন স্থপতি যদি মন্দির কিংবা বাড়ি বানানোর জন্য লোক লাগান, সেখানে কর্মকর এই শব্দটা, যারা যে বাড়ি বানাচ্ছে তাদের অতিরিক্ত নাম ধরে নিয়ে টাকাটা নিজে আত্মসাৎ করছেন। দাঁড়িপাল্লা আর বাটখারা, আমি সেদিনও দেখেছি যে বাটখারায় চুরি, হ্যাঁ, তো মাছের বাজারে তো ভর্তি হতো এটা, হ্যাঁ, বাটখারায় চুরি, দাঁড়িপাল্লার এদিক ওদিক, এসব যাকে ওনারা বলতেন কুটমান। কুটমান মানে হচ্ছে বাটখারার চুরি, আর তুলাদণ্ড মানে দাঁড়িপাল্লা, তুলা অর্থাৎ দাঁড়িপাল্লার যে ইধার উধার, এদিকটা ভারী হয়ে রয়েছে, ওদিকটা কম হয়ে রয়েছে, এইরকম এইসব কারসাজি যারা ওজনে মারছে, সেসব ঘুষগুলিকে যদি কর্মচারীরা না ধরেন, তাহলে সেখানে না ধরার জন্য তো নিশ্চয়ই কিছু জলপানির ব্যবস্থা থাকে। যিনি টাকশালের অধিপতি, তিনি স্বর্ণমুদ্রায় তামা মিশিয়ে নিয়মিত সোনা মেরে দিতে পারতেন, আর গৃহিণীর সাত নড়ি হাড় তৈরি হচ্ছে, এসব হতেই পারত। সব কিছুই এগুলো চুরি। আমি সব জায়গার শেষে কৌটিল্যের অর্থশাস্ত্রে যেটা অসামান্য লাগে আমার কাছে, যে লাইন দুটো, তিনি বলছেন যে রাজ সরকারের কাজ করে, অর্থাৎ রাজতন্ত্রের কথা বলছে, আমি অবশ্য গণতন্ত্রের কথাও বলছি। সবাই করেন না, কিন্তু অনেকেই আছে তো করেন, হ্যাঁ। রাজ সরকারে চাকরি করছেন অথচ চোর নয়, কৌটিল্য একথা বিশ্বাস করেন না। কৌটিল্যের মুখে বক্তব্য হচ্ছে, সুন্দর একটা উপমা দিয়েছেন, স্বল্প পনাস্বাদৈতুং ন শক্য। মুখের জিভের তলায় মধু থাকলে সে স্বাদ যেমন তার অল্প স্বাদও না নিয়ে পারা যায় না, আমি এ স্বাদ গ্রহণ করবো না, এটা তো বলতে পারা যাবে না, মধুটা যেহেতু জিভের তলায় আছে। কিন্তু আমরা তো বলতে পারি যে আপনি একটু বেশি সন্দেহ করছেন, অর্থশাস্ত্রকার আপনি একটু বেশি সন্দেহ করছেন না সমস্ত মানুষকে। কৌটিল্য উত্তর দিচ্ছেন যে জলের মধ্যে চলাচল করার সময় মাছ যেমন একটু একটু করে ঢুকু ঢুকু করে জল খেলেও লোকে ধরতে পারে না, তেমনি রাজার টাকা যেসব জায়গায় ছড়ানো রয়েছে সেখানে রাজপুরুষেরা টাকা মারলেও বেশিরভাগ সময় ধরা যায় না। জ্ঞাতুং ন শক্য সলিলং পিবন্ত। জল যে খাচ্ছে মাছের মতো, যে নদীর মধ্যে চড়ে বেড়াচ্ছে এবং জলও খাচ্ছে এবং জল ছাড়ছে, সেটা কিন্তু জ্ঞাতুং ন শক্যম সলিলং পিবন্ত, এটা কিন্তু জানা সম্ভব নয়। কাজেই কৌটিল্যের বক্তব্য হলো যে কোনো সময় যদি কোনো দেখো যে কোনো রাজকর্মচারী উপচিতান, অর্থাৎ সে বেশ ফুলে ফেঁপে উঠেছে, বুঝবে অবধারিতভাবে তার কাছে টাকা পয়সা আছে, তাকে ধরার চেষ্টা করো সোজা। এবং লক্ষণীয়, আজকের দিনে আমরা দেখেছি অনেক সরকারি কর্মচারীর ক্ষেত্রে দেখেছি যারা ঘুষ নেন, তারা বলেন যে আমরা বাড়িও করতে পারি না, মানে একেবারে সত্যবাক্য স্বীকার শুনেছি তাদের। ঘুষ তো না নিলে চলবে না, এবং এটা একটা চেইন, না নিলে পরে হয় ট্রান্সফার হবে, নয় মরে যাব, এইসব কথাবার্তাও কিন্তু মুখে শুনিয়েছে।
এখন সে কথা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু তারা এটা বলেন যে আমাদের টাকা পেলেও আমরা বড়লোক হতে পারি না। যারা একেবারেই বোকা তারা ভয়ঙ্করভাবে সেটা করে ফেলে, তারপরে একটা লোক চলে যায় তার বাড়িতে। এখন তো সিবিআই নামক একটা বস্তু হয়েছে। কিন্তু ঘটনা হয়েছে যে অনেকেই বলেন যে আমরা বাড়িও করতে পারি না, আমরা গাড়িও করতে পারি না, কিন্তু টাকা আছে, ওই দৈনন্দিন ভালো খাই এই পর্যন্ত, খুব যে ভালোভাবে থাকতে পারি তা নয়, দেখাতে পারি না অন্তত। এই যে ব্যাপারটাই যে অম্লান স্বীকারোক্তি, এটাও আমার খুব ভালো লেগেছে। কিন্তু ঘটনা হচ্ছে কৌটিল্য যেটা বলছেন যে মনে করেন তিনি যে টাকা থাকলে মানুষ না দেখিয়ে পারে না, ফলত তার যে ভোগ সুখ যদি উপচিত দেখো, তাকে যদি ফুলে ফেঁপে উঠেছে, স্ফীত হয়েছে দেখো, অবধারিতভাবে সে চুরি করেছে ধরে নিয়ে তাকে ধরো। এই হচ্ছে তখনকার দিনের যে চুরির অবস্থা। আমি মনে করি এটা রবীন্দ্রনাথের ভাষায় এত সুন্দর জায়গায় ব্যবহার করেছেন, সেটা এত খারাপ জায়গায় ব্যবহার করতে খারাপ লাগে যে আজও নাই শেষ, একই রকম আছে। এবং এটা অনেকটা ভালোবাসা, ঘৃণা, জগুপ্সা, ক্রোধ, এগুলো যেরকম একটা শাশ্বত ব্যাপার, ঠিক চুরিও প্রায় শাশ্বত ব্যাপার, অনেকটা মিথ্যার মতো। এই আর কি। এমন কথা বলার কোনো কারণ নেই যে চিরকাল সত্য কথাই বলেছে মানুষ। সত্যের সঙ্গে যেমন মিথ্যার জন্ম হয়েছে, সেমনি সত্যের সঙ্গে, সত্যে থাকা সুচিতার সঙ্গে অশৌচ তৈরি হয়েছে, অর্থাৎ অসুচিতাও তৈরি হয়েছে। সেটা এই রাজকর্মচারীদের চুরি। এবং সেটা সরকার, সে রাজতন্ত্রই থাকুক, গণতন্ত্রই থাকুক, অথবা সমাজতন্ত্রই থাকুক, কোনো জায়গায় এটা বাদ হয় বলে মনে করি না। এবং এমন কোনো পলিটিক্যাল পার্টিজ নেই যারা চুরির মধ্যে নেই, এটা আমার দৃঢ় বিশ্বাস।